ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। বিসিবির মতো ক্রীড়াঙ্গনে আর কোথাও যেন একনায়কতন্ত্র তৈরি হতে না পারে, সেজন্যই পরিবর্তন আনা হবে গণতন্ত্রে, ঘোষণা দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বলছেন দূর করা হবে দুর্নীতি, আর সে লক্ষ্যে পরিবর্তনের পথ খোঁজা হচ্ছে বিসিবিতে। এই নিয়ে খুব শীঘ্রই সুখবর আসবে বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ। সরকার পরিবর্তনের সাথে বিভিন্ন সেক্টর থেকে একে একে সরে দাঁড়াচ্ছেন অনেকেই। সেখানেই যেন ব্যতিক্রম ক্রীড়াঙ্গন। নিজ থেকে পদত্যাগ তো দূরে থাক, বরং ভিন্ন পথে থেকে যাওয়ার কৌশল খুঁজছেন অনেকেই। সেখানে বড় হাতিয়ার ফেডারেশনগুলোর গঠনতন্ত্র। দীর্ঘদিন ক্ষমতায় থেকে চেয়ারকে আরও শক্ত করতেই তৈরি করা হয়েছে সেই গঠনতন্ত্র। কাগজে কলমে সেই লেখাগুলোই তৈরি করেছে এক একটা ফেডারেশনের এক নায়ক। এমন মত ক্রীড়ার দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদের। ক্রীড়া ক্ষেত্রে যে অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এবং এখনও আমি দেখতে পাচ্ছি আপনারা সেগুলো সার্চ করে অনেকেই বের করছেন এবং মিডিয়ায় প্রকাশ করছেন। এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলোও যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে। দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গনের স্বপ্ন স্বাধীনতার পর থেকেই, কিন্তু অতীতে যিনি এসেছেন ব্যবহার করেছেন ক্ষমতা, বসতি গেড়েছে অন্যায় আর অবিচার। সে অবস্থার এবার পরিবর্তন চান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এই নায়ক। রিফরমেশন করব সিস্টেমে, ব্যক্তির না। তবে সিস্টেমকে যারা কারাপ্ট করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে, এটাও সুনিশ্চিত। তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি। বোর্ডের যেই কনস্টিটিউশন আছে, যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরও ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে। সেই লক্ষ্যে কদিন ধরে আলোচনায় বিসিবির পরিবর্তন, কিন্তু সেই পরিবর্তন আসবে কোন পথে? বর্তমান বোর্ড বিলুপ্ত করে অন্তর্বর্তী কমিটি করার গুঞ্জন আছে, কিন্তু সেজন্য তো পদত্যাগ করতে হবে নাজমুল হাসান পাপনদের। তার নিশ্চয়তা এখনও আনুষ্ঠানিকভাবে না পেলেও দ্রুতই সুখবরের কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা। আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য। কতদিনের মধ্যে হতে পারে? খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন, আশা করি আপনাদেরকে জানাতে পারবো। সাবেক ক্রিকেটার, সংগঠক এবং তরুণ কিছু মুখ নিয়েই দ্রুতই পুনর্গঠন হতে পারে বিসিবি, যেখানে বেশ কয়েকজনের নাম আলোচনায় থাকলেও সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। সেন্টার অফ এক্সেলেন্স নামে বাংলাদেশে প্রথমবারের মতো স্পোর্টস ইনস্টিটিউট নির্মাণের ঘোষণা এলেও নেই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। বাজেট সম্পর্কেও ধারণা দিতে পারেননি যুব ও ক্রীড়া উপদেষ্টা। তবে দ্রুততম সময়ের মধ্যেই দেশে প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি হবে বলেও জানান তিনি, যার লক্ষ্য হবে খেলোয়াড়দের পারফরমেন্সে উন্নতি ঘটানো ও বিকল্প আয়ের উৎস তৈরি করা। সেন্টার অফ এক্সিলেন্স এই নামে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে স্পোর্টস ইনস্টিটিউট। 18 আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দ্রুততম সময়ের মধ্যেই রূপ নেবে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট। খেলোয়াড়দের পারফরমেন্সের উন্নতি ঘটানো ও বিকল্প আয়ের উৎস তৈরি করার লক্ষ্যেই বানানো হবে এই স্পোর্টস ইনস্টিটিউট। সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য আমরা দেখব যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা সেটাই প্রেফার করব। যদি তা না হয় সেক্ষেত্রে আমরা বিকল্পভাবে ভবন নির্মাণের মাধ্যমে সেখানে কার্যক্রম শুরু করব। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান খুবই নগণ্য। অলিম্পিক, কমনওয়েলথ থেকে শুরু করে এশিয়ান গেমস, প্রত্যেক ইভেন্টেই হতাশার চাদরে ঢাকা থাকে বাংলাদেশ। তাই তো দক্ষ ক্রীড়াবিদ তৈরি ও আন্তর্জাতিক মানসম্পন্ন এবং উচ্চ ফলাফল অর্জনে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে বলেও জানান তিনি। পিক পারফরমেন্সের জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়েছে, তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই, যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না, সে জায়গায় ব্যর্থ হই। তার জন্যই পিক পারফরমেন্স
সৃষ্টির এই পিক পারফরমেন্সের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্যই স্পোর্টস ইউনিট স্পোর্টস ইনস্টিটিউট প্রকল্প নেওয়া হয়েছে এক্সপার্টদের মাধ্যমে। লক্ষ্যে পৌঁছানো, সেবার মান নিশ্চিত করা এবং কাঙ্ক্ষিত ফলাফল পেতেই তৈরি হচ্ছে স্পোর্টস ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে দেশের এক্সপার্টদের পাশাপাশি কাজ করবেন দেশের বাইরের এক্সপার্টরা। আমরা প্রত্যেকটি জায়গাতে এক্সপার্টদের মাধ্যমেই প্রশিক্ষণ নিশ্চিত করার চেষ্টা করব। তো প্রাথমিকভাবে যদি বাংলাদেশে সেই ফ্যাকাল্টি পাওয়া না যায়, সেক্ষেত্রে আমরা দেশের বাইরে থেকে এক্সপার্টদেরকে নিয়ে আসবো। অবকাঠামো থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের সব সেক্টরেই কাজ করবে এই স্পোর্টস ইনস্টিটিউট। তবে এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে আছে এই উদ্যোগ। বাজেট ও প্ল্যান এখনও অনেক দূরের বিষয়। তাই তো কবে নাগাদ আলোর মুখ দেখবে এই ইনস্টিটিউট, সেটিও জানানো হয়নি মন্ত্রণালয়ের বৈঠকে। সম্ভব হয় আমরা করা সেটাই মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিকল্পভাবে সেন্টার অফ এক্সেলেন্স, পুরো দেশে যেরকম সংস্কার চলছে, ক্রীড়া ক্ষেত্রে হয়তোবা সংস্কারের এই প্রথম স্টেপটাই এটা। কেমন হতে যাচ্ছে এই সংস্থা এবং কী ধরনের কাজ করবে, সেই সাথে বাংলাদেশ ক্রিকেট এবং অন্যান্য যেই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের অতিথির সাথে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাথিরা জাকির জেসি, আন্তর্জাতিক আম্পায়ার। জেসি আপু, ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। প্লিজ হ্যাভ আ সিট। আজকে সামির ভাইয়ের জায়গাটা আপনি নিয়ে নিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো আছেন আশা করি? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা দেখছিলাম প্রতিবেদনে সেন্টার অফ এক্সেলেন্স নিয়ে কথা হচ্ছিল, যেটা হয়তোবা একটি ভিন্নধর্মী, যেরকম এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা যে ধরনের সংস্কার এক্সপেক্ট করছি হয়তোবা ফার্স্ট স্টেপ ক্রীড়া ক্ষেত্রে। কিন্তু আমরা যেরকম শুনছিলাম যে সেন্টার অফ এক্সেলেন্স যে কাজগুলো করবে, সেক্ষেত্রে বিকেএসপি তো আছে, একই রকম কাজগুলোই করে, কেন আবার আলাদা করে আরেকটি ভবন? দেখেন, বিকেএসপির কাজ সেটা কিন্তু একদম তৃণমূল পর্যায়ে থেকে প্লেয়ারদের তুলে নিয়ে এসে তাদেরকে একটা সময় পর্যন্ত তারা সেখানে রাখেন। কেউ এইচএসসি পাশ করে চলে আসেন, আবার কেউ ডিগ্রি পাশ করে চলে আসেন। তারপরেও কিন্তু অনেকে এইচএসসির পরে আপনি যদি দেখেন সবার প্লেয়িং ক্যারিয়ারটা শুরু হয় অনেকের। অনেকে দেখা যায় যে বিকেএসপি থেকে বের হয়ে ঢাকায় বা অন্য কোথাও সেভাবে প্র্যাকটিসের সুযোগ পায় না। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা ভালো উদ্যোগ। যারা ট্যালেন্টেড আছে তাদেরকে নিয়ে কাজ করবেন, এবং সেটা শুধু ক্রিকেট নিয়ে না, সেটা সব গেমস নিয়ে কাজ করবেন। আর বিকেএসপিতে কিন্তু আসন সংখ্যা খুবই কম। আপনি যদি দেখেন ক্রিকেটে প্রতি বছর ওনারা হয়তো বা 100 জন প্লেয়ার নেয়, সেই 100 জনের জন্য লাখ লাখ ছেলে কিন্তু পরীক্ষা দিতে আসে। সো এক বিকেএসপির উপর ভরসা করে, যদিও বিকেএসপি নির্ভর অনেকটাই বাংলাদেশের স্পোর্টস যদি বলি, শুধু ক্রিকেট ফুটবল আমি বলবো না, সুইমিং বলেন, টেনিস বলেন, সব কিছুই। কারণ একটা মাত্রই ইনস্টিটিউট আছে খেলাধুলার জন্য, সেটা বিকেএসপি। সেটার সাথে সাথে যদি এটা হয়, তাহলে আমার মনে হয় যে আরও বেশি ট্যালেন্টেড প্লেয়াররা সুযোগ পাবেন। একদম। এবার একটু বিসিবি নিয়ে কথা বলতে চাই। বিসিবিতে এখন অনেক ধরনের দাবি দেওয়া চলছে, অনেকের পদত্যাগের দাবি চলছে, অনেক সংস্কার চলছে। অনেকে বলছেন এটা এভাবে হলে, আপনার তরফ থেকে বিসিবিতে আপনি এই মুহূর্তে কি পরিবর্তন চান? দেখেন, আমি যেটা চাই যে যেই কাজগুলো চলছে সেটা যেন চলুক। কারণ আপনি দেখেন যে হঠাৎ করে সব কিছু পরিবর্তিত হওয়ার জন্য এই টিমের সফরটাও পিছিয়ে গেছে, ন্যাশনাল টিম আগে চলে গেছে, মেয়েদের ওয়ার্ল্ড কাপটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। সেই কাজগুলো যেন ঠিকঠাক মতো চলুক, এবং মাঝখান দিয়ে কিন্তু অনেক কিছু আছে যেগুলো আটকে আছে, সেই কাজগুলো চলার জন্য মনে হয় যে দাবি তো আসলে সবাই তুলবেই। এখন আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখছি যে কোনো না কোনো দিন কোনো না কোনো দাবি উঠছে, কিন্তু দাবি ওঠার সাথে সাথেই সব কিছু আসলে করা সম্ভব হবে না। এটা সবাইকে বুঝতে হবে। একটা দেশ নতুনভাবে তৈরি হচ্ছে, সব মানুষরাই কিন্তু নতুন, সেটা যে কোনো সেক্টরেই বলুন না কেন, সবাই কিন্তু নতুন। একটা মানে বিসিবি ছোট্ট একটা জায়গা, সেটার কথাই আমি যদি বলি, বিসিবিতে তো একটা নিয়ম আছে, যেই নিয়মে চলছে, আইসিসির সাথে চলছে। এখন যদি হঠাৎ করে সব কিছু ভেঙে দেয়, তাহলে কিন্তু আইসিসি থেকে কিছুদিন আগে শ্রীলঙ্কাকে যেরকম আসলে তারা সাসপেন্ড করেছিল, সেই ব্যাপারটা হবে। সেটা থেকে মনে হয় যে ধীরে সুস্থে যেটা করছেন ক্রীড়া উপদেষ্টা, সময় নিচ্ছেন। দাবি উঠবেই প্রতিদিন, দাবি উঠলেই যে আজকে কালকে করে ফেলতে হবে সেটা নয়। হ্যাঁ, একটা সময় নিয়ে হয়তোবা পরিকল্পিতভাবে যদি করেন, যদি খুব তাড়াহুড়ো করা হয়, ব্যাপারটা কিন্তু আবার সেই আগের মতোই হয়ে যাবে। তাড়াহুড়ো করার থেকে আমার কাছে মনে হয় সময় নিয়ে চিন্তা ভাবনা করে সব কিছু মাথায় রেখে তারপর করা উচিত, এবং সেটাই হয়তোবা করছেন তারা। জেসি আপু, আপনি তো অনেক সেক্টরে কাজ করেছেন স্পোর্টসের, বর্তমানে আম্পায়ার হিসাবে কাজ করছেন। স্পেসিফিকভাবে যদি আম্পায়ার্স কমিটি নিয়ে কথা বলি, এই জায়গাটাতে এর আগে অনেক ধরনের বিষয় নিয়ে আঙুল তোলা হয়েছে, প্রশ্ন তোলা হয়েছে তাদের কার্যক্রম নিয়ে এবং সব কিছু নিয়ে। আপনার কাছে এই পার্টিকুলার এই সেক্টরটার কাছে কি মনে হয় যে এই সেক্টরে এই ধরনের পরিবর্তন দরকার, বা এটা হলে ভালো হবে? দেখেন, আমার কাছে মনে হয় যে সবাই যেহেতু পরিবর্তনের দাবি করেছে,
যেই জায়গাগুলোতে ভালো কাজ হয়নি বা যেই জায়গাগুলোতে সবার প্রশ্ন আছে সেই জায়গাটা পরিবর্তন দরকার, বাট যেই জায়গাগুলোতে ভালো কাজ হয়েছে সেই জায়গাগুলোতে কী করবেন। আম্পায়ার্স কমিটি এমন একটা ব্যাপার, আম্পায়ার্স ডিপার্টমেন্ট, সেটা নিয়ে নির্ঘাত আমার কাছে মনে হয় আমার সাথে বাংলাদেশের সবাই যারা ক্রিকেটটাকে ফলো করে, জার্নালিস্ট বলেন, প্লেয়াররা বলেন, আম্পায়ার্স ব্যাপারটা নিয়ে একমত হবেন যে গত 2 বছরে আম্পায়ারিং ডিপার্টমেন্টটা খুব ভালো করেছে। ভালো করেছে। খুব ভালোর মধ্যে আম্পায়ারিংয়ের মান অনেক ভালো হয়েছে। সেখানে আমাদের 4 জন মেয়ে আমরা আইসিসি প্যানেলে গেছি, একজন ম্যাচ রেফারি আইসিসি প্যানেলে গেছি, সৈকত ভাইয়ের মতো আম্পায়ার তিনি এলিট প্যানেলে গেছেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে লাস্ট 2 বছর বাংলাদেশে আম্পায়ারিংয়ের স্বর্ণযুগ চলছে এবং Okay. সেই যুগে আমরা এখনও আছি। সেই সাথে আমি যদি বলি যে আম্পায়ার্স ডিপার্টমেন্টে যারা রয়েছে, মিঠু ভাই, ডেফিনেটলি মিঠু ভাই, রতন ভাই থেকে শুরু করে যারা আছেন, অভি ভাই, মণি ভাই, সবাই অসাধারণ কাজ করেছেন। পরিবর্তন এই জায়গায় যদি পরিবর্তন হয় তাহলে হিতে বিপরীত হবে আমার কাছে মনে হয়। যে আমরা খুব ভালো সময়ের মধ্যে আছি, খুব ভালো কিছু ইনিশিয়েটিভ মিঠু ভাই নিয়েছেন। সবাই যে আসলে দুর্নীতি করেছে সেটা কিন্তু নয়, তা তো সেই অবশ্যই। লিস্টও হয়তো বা তাদের কাছে আছেন। মিঠু ভাই এমন একজন মানুষ যে গুড বুকে তিনি আছেন সবার, এবং তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। এই জায়গায় বরঞ্চ পরিবর্তন হলে আমাদের জন্য হিতে বিপরীত হতে পারে, আরও খারাপ কিছু হতে পারে। তো আমার যেটা মনে হচ্ছে যে যেই জায়গায় ঘাটতি আছে সেই জায়গায় পরিবর্তিত হওয়াটা জরুরি, কিন্তু যেই জায়গাগুলোতে খুব ভালো চলছে সেটা মনে হয় যে ঠিক থাকলে আরও বেটার হবে। একদম। অনেকেই এখন হচ্ছে গিয়ে হট কোশ্চেন যেটাকে বলা হয়, এখন অনেকেই বলছেন যে আসলে এখন সভাপতি কে হবেন, স্পেশালি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর অনেকের নাম আসছে। এর মধ্যে অন্যতম একটা নাম যেটা নিয়ে সবাই আলোচনা করছেন, ফারুক আহমেদের নাম। আপনার কাছে কি মনে হয় তার হওয়ার সম্ভাবনা কতটুকু, এবং যদি তিনি হন তাহলে কি কেমন হবে বিসিবি? প্রথমত ফারুক ভাই বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলেন, দীর্ঘদিন তিনি প্রধান নির্বাচক ছিলেন, তিনি ক্রিকেটের মানুষ, এবং যেহেতু গুঞ্জনটা এসছেন, তিনি নিজেও ইন্টারভিউ দিয়েছেন যে তার কাছে সরকার পক্ষ থেকে প্রস্তাব এসছেন, তার মানে এটা মোটামুটি যে একটা প্রসেসের মধ্যে আছে যে ফারুক ভাই হতে চলেছেন। যেহেতু ক্রিকেট অঙ্গনের মানুষ, ক্রিকেট খেলেছেন, দীর্ঘ সময় ক্রিকেট বোর্ডের সাথে ছিলেন, তিনি অবশ্যই ব্যাপারগুলো ভালোভাবে বুঝবেন, এবং ক্রিকেট বোর্ডের নির্বাচক হিসেবে থাকলেও কিন্তু ক্রিকেট বোর্ডের সাথে বহু বছর তিনি কাজ করেছেন। তিনি জানেন যে কোন কোন জায়গাগুলোতে ডেভেলপ করতে হবে, এবং সবথেকে বড় কথা তিনি তার পুরো সময়টাই ক্রিকেট বোর্ডে দিবেন, ক্রিকেটের উন্নয়নে দিবেন। আশা করছি যা হবে, পরিবর্তন যেহেতু হবে, ভালোই হবে। ডারউইনের টপ অ্যান্ড টি20 সিরিজের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে 32 রানে হেরেছে বাংলাদেশ এইচপি দল। 170 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 137 রানেই থামে এইচপির ইনিংস। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 5 রানে আউট হন ওপেনার জ্যাক উইন্টার। এর আগে 59 রানের জুটি গড়ে খেলার হাল ধরেন হ্যারি ম্যাথিয়াস ও টম ও'কনেল। আফিফ হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ও'কনেল 33 বলে 53 রানের ঝড়ো ইনিংস খেলেন। লিয়াম স্কটের 18 বলে 30 ও রায়ান কিংয়ের 19 বলে 35 রানে 170 রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় অ্যাডিলেড স্ট্রাইকার্স। জবাবে বাংলাদেশ ভালো শুরু পেলেও মোমেন্টাম ধরে রাখতে পারেননি জিশান। এদিকেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ইমন। দেখে শুনে খেলতে থাকা তামিমও ফেরেন 35 রানে, আফিফ ফেরেন 13 বলে 18 রানে। 86 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় বাংলাদেশ। এইচপি এরপর কিছুটা লড়াই করেন মাহফুজুর রহমান রাব্বি। কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে 1 বল বাকি থাকতে 137 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এইচপি। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। আসন্ন যেই বিষয়গুলো আছে, 2025 আইপিএলে ধোনি খেলবেন কিনা সেই নিয়ে কথা বলবো আমরা, বাট তার আগে আমরা একটু এইচপি টিম নিয়ে কথা বলে নিতে চাই। জেসি আপু, এই যে এইচপি টিমটা যে তৈরি করা হয়েছে, এই এইচপি টিমের যেই উদ্যোগটা নেওয়া হয়েছিল, যেই কথাটা ভেবে, যে এইমটা সেট করে, সেটা কি আসলে ঠিকভাবে হচ্ছে কিনা? আর সেই সাথে সব থেকে বড় যে প্রশ্ন, ব্যাটারদের নিয়ে একটা যে ব্যর্থতা, সেটা আমাদের জাতীয় দল হোক, সেটা এইচপি টিম হোক, বাংলা টাইগার্স হোক, বা আমাদের ঘরোয়া যে লিগগুলো চলে সেখানে হোক, ব্যাটারদের নিয়ে যে সমস্যাটা, এটার আসলে সমাধানটা কোথায়, এবং সমস্যাটা আসলে কোথায়? আমাদের ব্যর্থতাটা কোন জায়গাটাকে ঘিরে? যে আমাদের আসলে ব্যাটারদের সামর্থ্যটাতে সমস্যা, বা স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাটা সেটাতে সমস্যা? এই দুটো জায়গায় আসতে চাই, ব্যাটারদের ব্যর্থতার কারণ, আর হচ্ছে এইচপি দল যেই কারণে তৈরি হয়েছিল সেটার কি আসলে ঠিকভাবে চলছে কিনা। এইচপি দলটা কিন্তু যেই সফরটায় গেছে বেশ লম্বা একটা সফর, এবং এই দলটা যদি দেখেন সেখানে এক্স ন্যাশনাল প্লেয়ার থেকে শুরু করে আন্ডার-19 প্লেয়াররাও আছে যারা বেশ ভালো করেছেন, এবং যারা মাঝামাঝি জায়গায় রয়েছেন সবাইকে নিয়ে তৈরি করা হয়েছে। বিশেষ করে ব্যাটিংয়ের উপর অনেক বেশি তারা নজর দিয়েছেন, কারণ বাংলাদেশের ব্যাটিংয়ের জায়গাটায় খুব ঘাটতি রয়েছে, এবং বিশেষ করে ওপেনারের কথা আমরা যদি বলি। স্কিলের কথা বলবো না, কারণ স্কিল প্রত্যেকটা ব্যাটারির মোটামুটি কাছাকাছি, স্কিলের দিক থেকে আলাদাভাবে কিছু করার নেই। আপনি ইন্ডিয়া
ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বলেন, ক্রিকেটের যা নিয়মকানুন আছে সেগুলো সবাই শিখেই আসলে ক্রিকেটার হন। তবে আমার কাছে যেটা সবথেকে বড় মনে হয় যে তারা কোন সময়ে বল সিলেকশনটা বা তাদের ওয়ে অফ থিঙ্কিং, ম্যাচ টেম্পারমেন্টটা কীভাবে নিতে পারছেন, প্রেশারটা কীভাবে নিতে পারছেন, এই জায়গাটা পার্থক্য করে দেয়। যেহেতু বাংলাদেশের প্লেয়াররা খুব বেশি ম্যাচ খেলেন না, বাট খুব বেশি সেই ধরনের কম্পিটিটিভ ম্যাচ খেলেন না, যার কারণে ম্যাচ প্রেশারটা খুব ভালো নিতে পারেন না। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় গেছেন, সেখানকার কন্ডিশনেও খুব বেশি প্লেয়ারের খেলার অভ্যস্ত কিন্তু সেখানে নেই, এবং থাকলেও সেই জায়গায় একটা প্রেশার সবসময় প্রত্যেকটা ম্যাচেই কোনো না কোনো প্রেশার থাকে। যখন আপনি প্রচুর ম্যাচ খেলবেন সেখানে ওই প্রেশারগুলো হয়তো বা কমে যায়, কিন্তু তারপরও ইন্টারন্যাশনাল ক্রিকেট তারা খেলতে গেছে, দেশের বাইরে খেলতে গেছে, এই প্রেশারটা যখন নিতে পারবেন বাংলাদেশি ব্যাটাররা খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন, তখনই খুব ভালো ক্রিকেটটা খেলা সম্ভব। ইন্ডিয়ারা যেহেতু প্রচুর ম্যাচ খেলে, প্রচুর কম্পিটিটিভ ক্রিকেট খেলে, এই ন্যাশনাল টিমে ঢোকার আগ পর্যন্ত কিন্তু তারা যখন তৈরি হয়ে আসে সেই লেভেলেই প্রচুর ম্যাচ খেলেন। কিন্তু বাংলাদেশি প্লেয়াররা যখন তৈরি হন, আপনি দেখেন 16, 17, 18, 19, 23 বা এইচপি বলেন, এ দল বলেন, এই জায়গাগুলোতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পান না। সরাসরি যখন ন্যাশনাল টিমে আসেন তখনই যেই ম্যাচগুলো খেলার সুযোগ পান বড় লেভেলের ম্যাচ, ইন্টারন্যাশনাল ম্যাচ, সেখানে প্রেশার থাকে, সেই প্রেশারটা হ্যান্ডেল করতে হবে আপনাকে এইজ গ্রুপে, সেখান থেকেই তৈরি হয়ে আসতে হবে। সেখান থেকে মনে হয় ঘরোয়া লিগটা মনে হয় আরেকটু বেশি মনোযোগ দেওয়া দরকার। জিসি আপু, আজকে আমাদের সময়টা একেবারেই শেষ হয়ে গেছে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে বেশ ফ্রুটফুল, আরেকটু কথা বলতে পারলে হয়তো বা ভালো হতো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। আসন্ন 2025 আইপিএলে ধোনি খেলবেন কিনা তা নির্ভর করছে বিসিসিআই ও চেন্নাই ফ্র্যাঞ্চাইজের সিদ্ধান্তের উপর। পরবর্তী আসর থেকে আনক্যাপড প্লেয়ার রুল চালু হলে মাত্র 4 কোটি রুপিতে ধোনিকে ধরে রাখতে পারবে সিএসকে। চেন্নাইয়ের সিইও বিশ্বনাথন বলছেন সিদ্ধান্ত দেবে বিসিসিআই। আসন্ন 2025 আইপিএলে খেলবেন কি মহেন্দ্র সিং ধোনি? ভক্তদের উদ্দেশ্যে আইপিএলে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে না চাইলেও থেমে নেই আলোচনা। আসন্ন আইপিএলে অবশ্য ধোনি খেলবেন কিনা সেটি নির্ভর করছে তার দল চেন্নাই সুপার কিংস ও বিসিসিআই এর কিছু সিদ্ধান্তের উপর। সম্প্রতি মুম্বাইয়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে বৈঠকে বসেছিল আয়োজক কর্তৃপক্ষ। সেখানে বিভিন্ন নিয়ম কানুন সংস্কার নিয়ে হয়েছে আলোচনা, যার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া খেলোয়াড়কে আনক্যাপড খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হবে কিনা ছিল সেই প্রসঙ্গ। 2008 সালে আইপিএলের প্রথম মৌসুম থেকেই চালু ছিল আনক্যাপড প্লেয়ার রুল। 2022 মৌসুমে 2টি ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বাড়ানো হলে বাতিল করা হয় সেই নিয়মটি ছিল কোনো খেলোয়াড় 5 বা এর বেশি বছর আগে অবসর নিলে তাকে অভিষেকের অপেক্ষায় থাকা বা আনক্যাপড হিসেবে বিবেচনা করা হবে। সাম্প্রতিক বৈঠকে সেই নিয়ম ফিরিয়ে আনার জন্য বিসিসিআইকে চেন্নাই সুপার কিংস অনুরোধ করেছিল বলে জানায় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। যদিও অনুরোধের বিষয়টি অস্বীকার করেছেন চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন। আমার এই বিষয়টায় কোনো ধারণাই নেই। আমরা কিন্তু এ বিষয়ে বিসিসিআইকে কোনো ধরনের অনুরোধ করিনি। তারা নিজেরাই আমাদেরকে বলেছে যে তারা এই নিয়মটা রেখে দিতে চায়। এখনও তাদের তরফে এই বিষয়ে অফিসিয়ালি কিছু বলা হয়নি, শুধু জানিয়েছে যে এটা তারা করতে পারে। এই বিষয়ে আমাদের কিছুই বলার নেই, কারণ নিয়মনীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই। ধোনি ভারতীয় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন 2020 সালের আগস্টে, তবে শেষ ম্যাচটি খেলেছিলেন 2019 সালের জুলাইয়ে। আগামী আইপিএল নিলামে তাকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হবে কিনা তা নির্ভর করছে হিসাবটা অবসরের ঘোষণা অনুযায়ী হবে নাকি সব শেষ ম্যাচ বিবেচনায়। এমএসডি নিজেও আছেন সেই অপেক্ষায়। এটার জন্য অনেক সময় আছে। তারা খেলোয়াড় ধরে রাখার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটি দেখতে হবে। এই মুহূর্তে বল আমাদের কোর্টে নেই। 2022 সালে ধোনিকে 12 কোটি রুপিতে ধরে রেখেছিল চেন্নাই সুপার কিংস। এবার তিনি আনক্যাপড ক্রিকেটারের তালিকায় থাকলে ধোনিকে ধরে রাখতে সিএসকের খরচ হবে মাত্র 4 কোটি রুপি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।